হাই বন্ধুরা, আমি কে? আমি ডক্টর ওয়াটসন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 222 বেকার স্ট্রিটে শার্লক হোমসের বন্ধু আমি। পেশায় ডাক্তার এবং নেশায় গল্প লেখক। শার্লক হোমসের সঙ্গে থেকেছি আজীবন। শার্লক হোমসের বহু অ্যাডভেঞ্চারের সাক্ষী হয়েছি আমি। সেই সমস্ত অ্যাডভেঞ্চার নিয়েই লেখা প্রকাশিত হয়েছে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। আজকের গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ক্রিপিং ম্যান শুরু হচ্ছে। 20 বছর আগে প্রফেসর প্রেসবুরিকে ঘিরে অনেক কুৎসিত গুজব দানা বেঁধে উঠেছিল ইউনিভার্সিটিতে। শিউরে উঠেছিল লন্ডনের বিদগ্ধ মহল। শার্লক হোমস বারবার বলেছে, জঘন্য এই গুজবের অবসান ঘটানোর জন্য বিচিত্র সেই কাহিনী জনসমক্ষে হাজির করা দরকার, কিন্তু কিছু অন্তরায়ের জন্য তা পারিনি। টিনের বাক্সে শার্লক হোমসের অনেক আশ্চর্য অ্যাডভেঞ্চারের সঙ্গে এই কাহিনীও বন্দী হয়ে পড়েছিল এতদিন। সম্প্রতি অনুমতি মিলেছে ব্যাপারটা সবাইকে জানানোর। প্র্যাকটিস থেকে রিটায়ার করার আগে হোমস যে কটা কেস তদন্ত করে গেছিল, এটি সেসবের অন্যতম। 20 বছর পরেও কিন্তু সব কথা খোলাখুলি বলা যাচ্ছে না সঙ্গত কারণে, তাই ঢেকে রেখে বলতে হচ্ছে। 1903 সালের সেপ্টেম্বরের গোড়ায় এক রবিবারের সন্ধ্যায় একটি চিরকুট পেলাম হোমসের কাছ থেকে। এক্ষুনি এসো যদি সুবিধে হয়, এবং যদি সুবিধে না হয় তাহলে সুবিধে করে নাও। শার্লক হোমস। হোমসের সঙ্গে সেই সময় আমার সম্পর্কটা বড় বিচিত্র রূপ নিয়েছিল। হোমস বরাবরই অভ্যেসের দাস, আমিও পড়ে গিয়েছিলাম তার মধ্যে। তামাক, কালো পাইপ, বেহালা, ইন্ডেক্স বুক এবং অন্যান্য হাবিজাবি বস্তু থেকে একটু পৃথক সত্তা ছিল আমার। দৌড়ঝাঁপের কেসে বিশ্বাসী সঙ্গীত দরকার পড়লে আমি ছাড়া ওর চলত না। এছাড়াও আমাকে দিয়ে ওর কাজ হতো অনেক। আমি ছিলাম ওর মনের শান পাথর, উদ্দীপ্ত করে ছাড়তাম। আমি সামনে থাকলেও মনের চিন্তা প্রকাশ করতো মুখ দিয়ে। আমি শুনতাম এবং বাগাড়া দিতাম। আমার স্লথগতির চিন্তাশক্তি ওকে খেপিয়ে তুলত। ফলে অগ্নিশিখার মতো সহজাত অনুভূতি আরো লকলক করে উঠে ভেতর থেকে দ্রুত টেনে আনত স্পষ্টতর মানব ছবিকে। মিলেমিশে তদন্তে নামলে এইভাবেই আমার দানহীন ভূমিকা পালন করে যেতাম আমি। বেকার স্ট্রিটে পৌঁছে দেখলাম আর্মচেয়ারে বসে পা গুটিয়ে গুটিসুটি মেরে পাইপে কামড়ে কপাল কুঁচকে কি যেন চিন্তা করছে হোমস। নিশ্চয়ই কোনো বিরক্তিকর সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। হাতে নেড়ে আমার প্রিয় চেয়ারটায় বসতে ইঙ্গিত করলো বটে, কিন্তু টানা আধ ঘন্টা আমার দিকে ফিরেও তাকালো না। অস্তিত্বই যেন ভুলে গেছে মনে হলো। তারপরেই অবশ্য ঝুঁকি দিয়ে ভঙ্গ করলো তন্দ্রাচ্ছন্ন অবস্থা। অভ্যেসমশো খেয়াল হাসি দিয়ে সাদর অভ্যর্থনা জানালো আমাকে আমারই একদা আস্তানায়। বললে, ভাইয়া ওয়াটসন, কিছু মনে করো না, একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। গত 24 ঘন্টায় বেশ কয়েকটা অদ্ভুত ঘটনা হাজির হয়েছে আমার সামনে। ভাবছি গোয়েন্দাগিরিতে কুকুরের ভূমিকা সম্পর্কে একটা প্রবন্ধ লিখব। আমি বললাম, কিন্তু হোমস, এই নিয়ে তো আগে অনেক লেখা হয়ে গেছে, ব্লাড হাউন্ড, সুথ হাউন্ড। না না, সে ব্যাপারে কথা বলছি না, ওটা তো আছে। আমি যা বলছি তা আরও সূক্ষ্ম। মনে পড়ে একটা কেসে আত্মতুষ্ট পরম সম্মানীয় এক ভদ্রলোকের অপরাধী স্বভাব চরিত্রের কথা বলে দিয়েছিলাম তারই ছেলের মনোপর্যবেক্ষণ করে। কুকুরদের নিয়েও ঠিক একই লাইনে ভাবছি। ফ্যামিলি লাইফের প্রতিফলন ঘটে কুকুরদের স্বভাব চরিত্রের উপরেও। গোমরা ফ্যামিলিতে আমুদে কুকুর কি দেখা যায়? সুখী পরিবারে বিষণ্ণ কুকুর কখনো দেখেছো? যাদের স্বভাব দাঁত খিচিয়ে তেড়ে আসা, তাদের কুকুররাও দাঁত খিচিয়ে তেড়ে আসতে শেখে। বিপজ্জনক ফ্যামিলির কুকুররাও বিপজ্জনক হয়। কুকুরদের মেজাজ তাদেরই মালিকের মেজাজের প্রতিফলন, এটা তো মানো। মাথা নেড়ে বললাম, কিন্তু একটু দূর পরিকল্পনা হয়ে যাচ্ছে। টিপ্পনি কানে তুলল না হোমস। পাইপে তামাক ভরে ফের গুটিসুটি মেরে বসলো চেয়ারে। যা বললাম তা খেটে যায় এখনের কেসে। সমস্যাটা জট পাকানো
এই প্রশ্নের মধ্যে হয়তো একদিনেই খেই পাওয়া সম্ভব হবে না, কিন্তু তাও প্রশ্নটা এই, প্রফেসর প্রেসবুরির একান্ত অনুগত নেকড়ে কুকুর তাকেই কামড়াতে গেল কেন? তুচ্ছ এই প্রশ্নটা জিজ্ঞেস করাবার জন্য হোমস চিঠি পাঠিয়ে আমাকে ডেকে পাঠিয়েছে বুঝেই মেজাজ খিঁচড়ে গেল। বিলক্ষণ নিরাশ হলাম। অপাঙ্গে আমার নৈরাশ্য পরীক্ষা করে হোমস বললে, কিছুই পাল্টাওনি দেখছি ওয়াটসন। আগে যা ওয়াটসন এখনো তাই। ছোটোখাটো ব্যাপারের মধ্যে যে গুরুতর সমস্যা লুকোনো থাকে, এই সোজা সবটা তত্ত্বটাও এতদিনে শিখলে না। প্রেসবুরির নাম শুনেছ নিশ্চয়ই, ক্যামফোর্ড ফিজিওলজিস্ট। ভদ্রলোকের বয়স হয়েছে। ধীর স্থির গম্ভীর প্রকৃতির মানুষটার প্রাণের বন্ধু বলতে একটা উলফ হাউন্ড, মনিব অন্তঃপ্রাণ তার। অর্থাৎ এই কুকুর যদি দুবার তেড়ে এসে মনিবকে কামড়ায়, জিনিসটা অত্যন্ত অদ্ভুত বলে মনে হয় না? তোমার কি মনে হয় ওয়াটসন? খুব সঙ্গত সম্ভাবনা, পরে ভেবে দেখা যাবে এক্ষণ। কিন্তু আপাতত বলো, আর কাউকে সে তেড়ে যায় না কেন? অথবা সব সময় মনিবকে তেড়ে যায় না কেন? বিশেষ বিশেষ উপলক্ষে কেন তেড়ে যায়? অদ্ভুত ভাইয়া ওয়াটসন, খুবই অদ্ভুত ব্যাপার। মিস্টার বেনেট ছোকরাটা দেখছি একটু আগেই এসে গেলেন। ঘন্টাটা নিশ্চয়ই উনিই বাজাচ্ছেন। ভেবেছিলাম তার আসার আগেই একটু কথা সেরে নেবো তোমার সাথে। বলতে বলতেই সিঁড়িতে দ্রুত পদশব্দ এবং তারপরেই আঙ্গুলের গাঁট ঠোকার জোরালো শব্দ পাওয়া গেল দরজায়, এবং ঘরে আবির্ভূত হলেন নতুন মক্কেল। বয়স আন্দাজ 30, দীর্ঘ সুশ্রী যুবক, জমকালো পরিপাটি বেশ, কিন্তু হাবে ভাবে ছাত্রসুলভ কণ্ঠা আর জড়তা। সংসারের সংগ্রাম ঠেলে এগিয়ে জানেওয়ালা দুধে পুরুষ যেন নন। হোমসের সঙ্গে করমর্দন করে সবিস্ময়ে তাকালেন আমার দিকে। বললেন, ব্যাপারটা কিন্তু তৃতীয় ব্যক্তির সামনে বলতে একটু সংকোচ বোধ করছি, খুবই প্রাইভেট। নির্ভয় থাকুন মশাই, ডক্টর ওয়াটসন বিবেচক পুরুষ। তাছাড়া এ কেসে তার মতো সহযোগী আমার দরকার। বেশ, তো তাহলে আর আপত্তি কিসের? আমার দিক দিয়ে বলা উচিত বলেই বললাম। ওয়াটসন, ইনি বিখ্যাত বৈজ্ঞানিক প্রফেসর প্রেসবুরির একমাত্র সহযোগী মিস্টার ট্রেভার বেনেট। একই বাড়িতে থাকেন। প্রফেসরের মেয়ের সঙ্গে তার বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছে। সেজন্যই এত সতর্ক, ঘরোয়া ব্যাপার। যাক, এখন অদ্ভুত রহস্যের সমাধান করা যায় কিভাবে ভাবা যাক। ডক্টর ওয়াটসন সব জানেন তো? বলবার সময় পেলাম না। আপনি বলে দিন। তাহলে আগের ঘটনাগুলি আমাকে ঝালিয়ে নিতে দিন। ওয়াটসন, প্রফেসরের খ্যাতি সারা ইউরোপে। পড়াশোনা নিয়েই আছেন। আজ পর্যন্ত কোনো কেলেঙ্কারিতে তার নাম শোনা যায়নি। বিপত্নিক, মেয়ের নাম এডিথ। অত্যন্ত কর্মঠ, বীর্যবান পুরুষ। যা করার সোজাসুজি করেন। ঘুরিয়ে নাক দেখানোর মানুষ তিনি নন। যুদ্ধপ্রিয় পুরুষ বলতে যা বোঝায় তাই। মাস কয়েক আগেও উনি তাই ছিলেন। তারপরই ঘটল অঘটন। 61 বছর বয়সে বিয়ে করবেন ঠিক করলেন প্রফেসর মরফির মেয়েকে। বিয়ের কথাও পাকা হয়ে গেছে। প্রফেসর মরফি অ্যাটনমি চেয়ারে আছেন। প্রফেসর প্রেসবুরিরই সতীর্থ। বুড়ো বয়সের ভালো লাগার চাইতো এ যেন একেটি বেশি। আবেগ, উন্মাদনা, যৌবনতা, যেন ফুটন্ত ভালোবাসা। প্রেমে বুঁদ হয়ে গেছেন প্রফেসর। মেয়েটির নাম অ্যালিস মার্ফি। দেহ মনে সুঠাম, নিটল মহিলা। পুরুষ চিত্তে বিপুল আলোড়ন সৃষ্টি করতে পারে। প্রফেসরের মোহিত হওয়ার আশ্চর্য নয়, কিন্তু ফ্যামিলির কেউ এই বিয়েতে সায় দিতে পারছে না। বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বললেন মক্কেল ভদ্রলোক। ঠিকই বলেছেন। অস্বাভাবিক, অতিরিক্ত এবং একটু উদ্দাম ভালোবাসাই বলতে পারেন। পাত্রীর বাবার আপত্তি নেই, পাত্রীর নিজেরও আপত্তি নেই। যদিও তাকে বিয়ে করার জন্য উপযুক্ত বয়সের অনেকেই এগিয়ে এসছে, কিন্তু অন্যান্য দিক থেকে প্রফেসর প্রেসবুরির সঙ্গে কারো তুলনাই হয় না। প্রফেসরের বয়সটাই কেবল বেশি, কিন্তু টাকাও আছে কারি কারি। এ সময় ঘটল প্রথম রহস্যটা। যা কখনো করেন না প্রফেসর তাই করে বসলেন। কাউকে না জানিয়ে হঠাৎ উধাও হয়ে গেলেন। ফিরলেন 15 দিন পরে। কাউকে বললেন না কোথায় গেছিলেন। ভাগ্যক্রমে মিস্টার বেনেট তার বন্ধু প্রাগ থেকে একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন, সেটাই দেখতে পেয়ে যান, এবং সেখান থেকেই জানতে পারেন যে তিনি প্রাগ গেছিলেন।
এইভাবেই তৃতীয় মুখে জানা গেল কোথায় গেছিলেন প্রফেসর প্রেসবুরি। এরপর থেকেই প্রফেসর যেন আগের প্রফেসর রইলেন না। অদ্ভুত একটা পরিবর্তন দেখা গেল তার মধ্যে। বেশ দ্রুত, গোপন, গুপ্ত হয়ে গেলেন। সবকিছুই যেন লুকিয়ে চুরিয়ে করতে লাগলেন, যা তার স্বভাবের ঠিক উল্টো। ধৈর্য শক্তিও রইল না আগের মতো, প্রখর, ধারালো। কলেজের বক্তৃতার ধারাও কমে গেল। তা সত্ত্বেও বেশ বোঝা গেল এই যেন আরেক প্রফেসর। একটা কুটিল বদ সত্তা যেন তাকে আশ্রয় করেছে। এই মুখোশ ছিঁড়ে ফেলতে চাইছেন, কিন্তু পারছেন না। নিজের মেয়ে বারবার চেষ্টা করছে বাবার সঙ্গে আগের অবস্থা ফিরিয়ে আনতে, কিন্তু পারেনি। মিস্টার বেনেট নিজেও চেষ্টা করেছেন। এবার আর কি বলবো। ডক্টর ওয়াটসন, প্রফেসর প্রেসবুরি আমাকে বিশ্বাস করতেন পুরোপুরি। সেক্রেটারি হিসেবে আমার যে অধিকার ছিল, ওর ভাই বা ছেলে হয়েও আমি এত অধিকার পেতাম কিনা সন্দেহ। ওর সমস্ত চিঠিপত্র আমিই দেখতাম। কিন্তু প্রাগ থেকে ফেরার পর এই ব্যবস্থা পাল্টে গেল। উনি আমাকে ডেকে বলে দিলেন লন্ডন থেকে স্ট্যাম্পের নিচে ক্রস দেওয়া চিহ্ন কতগুলো চিঠি আসবে, আমি যেন তা না খুলি। এইরকম অনেক চিঠি হাত দিয়ে ওর কাছে পৌঁছেছে। অশিক্ষিত হাতের লেখা ঠিকানা, আর লেখা EC5। জবাব যদিও বা না দিয়ে থাকেন প্রফেসর, সে খাম আমার হাত দিয়ে যায়নি, বা যে সমস্ত চিঠি সেখানে জমা পড়ে সেই বাক্সেও রাখেননি। এবার বলুন বাক্সের ব্যাপারটা। প্রফেসর প্রাগ থেকে একটি কাঠের বাক্স এনেছিলেন। জার্মানিতে যে ধরনের কাঠের কাজ চালু আছে, এই বাক্স সে কাজ দেখা যায়। যন্ত্রপাতি যেখানে থাকে বাক্সটা রেখেছিলেন সেইখানে। একদিন একটা যন্ত্র খুঁজতে গিয়ে বাক্সটা যেই তুলেছি, অমনি তেড়ে এলেন প্রফেসর। হাত থেকে ছিনিয়ে নিলেন বাক্সটা এবং কড়া গলায় ধমকে বলে উঠলেন, আর কখনো যেন বাক্সে হাত না দিই। আমি তো অবাক, মনে খুব লাগলো। এভাবে কখনো উনি আমার সাথে কথা বলেননি। যদিও বললাম হঠাৎ হাত লেগে গেছে, কিন্তু উনি বিশ্বাস করলেন না। সারাক্ষণ আর চোখে নজর রাখলেন আবার হাত দিই কিনা দেখার জন্য। পকেট থেকে ডায়েরি বের করে বললেন, মিস্টার বেনেট। সেই দিন ছিল 2রা জুলাই। চমৎকার, আপনার লেখা তারিখগুলো দেখছি কাজে লাগবে। গুরুর কাছে গুছিয়ে কাজ করতে শিখেছি অন্যান্য অনেক বিদ্যের সঙ্গে। যেদিন থেকে ওর মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলাম, সেদিন থেকেই ওর সব কিছু নজরে রাখবো বলেই তারিখগুলো পরপর লিখে রেখেছি। যেমন ধরুন, ওই 2রা জুলাই তারিখেই স্টাডি রুম থেকে হলঘরে এসে যেই না বসেছেন প্রফেসর, উলফ হাউন্ড রয় তেড়ে গেল তাকে কামড়ানোর জন্য। সেই প্রথম দ্বিতীয়বার কামড়াতে গেল 11ই জুলাই, তারপর 20শে জুলাই। শেষকালে আস্তা বলেই চালান করতে হলো রয়কে। এত ভালো কুকুরটার এহেন অবস্থা ভাবাও যায় না। আমি কি বিরক্ত করছি আপনাকে? মৃদু ভৎসনা মিশিয়ে শেষ কথাটা বললেন প্রফেসর বেনেট। হোমস অন্যমনস্ক হয়ে গিয়েছে, কড়িকাঠ দেখছে। শেষ কথাটা শুনেই সদ্ভিত ফিরে ফেল। অদ্ভুত, আশ্চর্য, অসাধারণ। মিস্টার বেনেট, আপনার খুঁটিনাটি বর্ণনার আশেষ উপকার করলো আমায়। অনেক নতুন ব্যাপার জানলাম। এছাড়াও কি নতুন বিষয় যেন কথা বলছিলেন? মুখটা কালো হয়ে গেল প্রফেসর বেনেটের। পরশু রাতের ঘটনা। রাত 2টোয় জেগে শুয়েছিলাম। এমন সময় প্যাসেজে চাপা আওয়াজ শুনলাম। দরজা খুলে উকি মারলাম। প্যাসেজের শেষ প্রান্তে প্রফেসরের শোবার ঘর। তারিখটা? স্পষ্টত বিরক্ত হলেন মক্কেল ভদ্রলোক। কথার মাঝে তুচ্ছ তারিখ জানার কোনো মানে হয়? বললাম তো, পরশু রাতের ঘটনা, 4ঠা সেপ্টেম্বর। বেশ বেশ, বলে যান। প্যাসেজের এক প্রান্তে ওর শোবার ঘর, আর এক প্রান্তে সিঁড়ি। সিঁড়িতে যেতে হলে আমার ঘরের সামনে দিয়ে যেতে হয়। মিস্টার হোমস
লোম খাড়া হয়ে গেল ওই প্যাসেজের দিকে তাকিয়ে। একটি মাত্র জানলা দিয়ে আলো এসে পড়ছিল, প্যাসেজে বাদবাকি অন্ধকার। আমি দেখলাম হামাগুড়ি দিয়ে কে যেন এগিয়ে আসছে অন্ধকার প্যাসেজ বেয়ে আমার ঘরের দিকে। অন্ধকারের মধ্যে অন্ধকারে গড়া যেন একটি প্রেত মূর্তি। আচমকা আলোর মধ্যে এসে পড়তেই দেখলাম সে কি, প্রফেসর প্রেসবুরি। হামাগুড়ি দিচ্ছেন মিস্টার হোমস, প্রফেসর প্রেসবুরি হামাগুড়ি দিচ্ছেন। ঠিক হামাগুড়ি দেওয়া যাকে বলে তা নয়, হাঁটু টেনে টেনে আনছেন না, হাঁটছেন হাত আর পায়ের ওপর ভর দিয়ে, মুন্ডুটা ঝুলছে দু হাতের মধ্যে। সর্বাঙ্গ অবশ হয়ে গেল ভয়াবহ সেই দৃশ্য দেখে। উনি 4 পায়ে হেঁটে আমার দরজা পেরিয়ে যেতেই সদ্বিদ ফিরল। পেছনে গিয়ে জিজ্ঞেস করলাম কোনো রকম সাহায্য করতে পারি কিনা। জবাবটা হলো অন্য রকমের। চিলচিটা ধনুকের মতো ছিটকে দাঁড়িয়ে উঠলেন প্রফেসর। তীক্ষ্ণ কর্কশ গলায় যাচ্ছে তাই ভাষায় মুখে যা এলো তাই বলে গেলেন এবং ঝড়ের মতো দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ ফেরার পথ চেয়ে। ফিরলেন না দেখে ঘরে এসে শুয়ে পড়লাম, মনে হয় ভোরের দিকে। ওয়াটসন, তোমার কি মনে হয়? বললাম, কোমরে বাত হয়েছে, বাত বাড়লে এমনিভাবেই লোকে হাঁটে, মেজাজও তিরিক্ষে হয়ে যায়। চমৎকার! কল্পনার ফানুসে চেপে মাটি ছেড়ে শূন্যে ভাসবার পাত্র তুমি নও, কিন্তু ভায়া কটিবেতের থিওরি এখানে অচল। কেননা পরের মুহূর্তে উনি শটান হয়ে সিধে দাঁড়িয়েছেন এবং দৌড়ে পালিয়েওছেন। মিস্টার বেনেট বললেন, ওর শরীরেও ইদানিং খুব ভালো যাচ্ছে, অত্যন্ত সুস্থ সবল জোয়ানের মতোই স্বাস্থ্য হয়েছে। এডিথ আর আমি দিশেহারা হয়ে পড়েছি, বুঝতে পারছি বেশ একটা সর্বনাশের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। ওয়াটসন, তোমার কি মত? ডাক্তারে যা বলে আমিও তাই বলবো। ভালোবাসায় মস্তিষ্ক আচ্ছন্ন হয়েছিল বলে প্রফেসর দেশ ভ্রমণে বেরিয়েছিলেন, মাথা ঠান্ডা করার জন্য। বাক্স আর গোপন চিঠির সঙ্গে টাকা পয়সার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। হয়তো ধার নিয়েছিলেন, নয়তো শেয়ার সার্টিফিকেট বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। টাকা পয়সা নিয়ে এই লুকোচুরিও নিশ্চয়ই বরদাস্ত করতে পারেনি উলফ হাউন্ড, তাই হয়তো ঘ্যাক করে কামড়াতে গিয়েছিল মনিবকে। না হে না, এর মধ্যে অন্য ব্যাপার আছে। আমি বলবো কি, যা বলতে যাচ্ছিল হোমস তার বলা হলো না। ঘরের মধ্যে ঝড়ের মতো এক তরুণী ঢুকে পড়ায়। দেখেই তিরিং করে লাফিয়ে উঠে দুহাত সামনে বাড়িয়ে ধেয়ে গেলেন মিস্টার বেনেট। তরুণীও একই পোজে এগিয়ে গেল মিস্টার বেনেটের দিকে। এডিথ, কি ব্যাপার? মিস্টার হোমস, ইনি আমার ভাবি বউ, এডিথ প্রেসবুরি। সেই রকমই আজ করেছিলাম আমি আর ওয়াটসন। মিস প্রেসবুরি, নতুন কিছু ঘটলো নাকি? বড় সাংঘাতিক ঘটনা ঘটেছে মিস্টার হোমস। আমার বাবাকে আপনি বাঁচান। সকাল হতেই শহরে এসে জ্যাকের হোটেলে যখন শুনলাম ও নেই, বুঝেছি আপনার কাছেই এসেছে। কেস এখনো অস্পষ্ট মিস প্রেসবুরি, নতুন কিছু ঘটে থাকলে বলুন। কাল সারাদিন কীরকম যেন ছিল বাবা। ঘটনাটা ঘটল রাত্রে। এসব ঘটনা যখন ঘটে তখন যেন বাবার খোলসটাই শুধু দেখি বাবার মধ্যে, বাবা আর থাকে না। যেন অদ্ভুত ভীষণ একটা স্বপ্নের ঘোরে থাকে। পরে কি করছে না করছে কিছুই মনে থাকে না। কি হয়েছে পরিষ্কার করে বলুন। কুকুরটার ভীষণ চিৎকারে ঘুম ভেঙে গেল গভীর রাতে। রয়কে এখন আস্তাবলের কাছে শেকলে বেঁধে রাখা হয়। বাবার পরিবর্তনের পর থেকেই ও বাড়িতে ভয়ে ভয়ে থাকি বলে দরজায় তালা দিয়ে শুয়েছিলাম। জানলার খড়খড়ি একটু ফাঁক ছিল, বাইরে চাঁদের আলো দেখা যাচ্ছিল। আমি সেই দিকে তাকিয়ে কুকুরটার ভীষণ চেঁচানি শুনছি, এমন সময় চৌকোনা ফাঁকটায় কোত্থেকে এসে গেল বাবার মুখখানা। হ্যাঁ হ্যাঁ, আমি শুয়েছিলাম 3 তলার ঘরে। শালশির কাছে স্পষ্ট দেখলাম নাক মুখ চেপে আমাকে দেখছে বাবা, আর আর এক হাত দিয়ে কাঁচটা ঠেলে তোলার চেষ্টা করছে। আতঙ্কে আমি কাঠ হয়ে গিয়েছিলাম। কাঁচ খুলে ফেললে নির্ঘাত পাগল হয়ে যেতাম। চোখের ভুল নয়, ভয়ের চোটে ছায়া দেখেও আবোল তাবোল বকছি মনে করবেন না। সর্বাঙ্গ অসাড় হয়ে গিয়েছিল বলে নড়তেও পারলাম না।
চেয়ে রইলাম বাবার মুখের দিকে। হঠাৎ কাছ থেকে সরে গেল মুখখানা। আমি খাট থেকে ছিটকে গিয়ে জানলা দিয়ে উঁকি মারতেও সাহস পেলাম না। ঠক ঠক করে কাঁপতে লাগলাম ভোরের আলো না ফোটা পর্যন্ত। ব্রেকফাস্টের টেবিলে বাবাকে দেখলাম ঝাঁঝালো চড়া মেজাজে রাতের ঘটনা নিয়ে কোনো কথাই বলল না। আমিও বললাম না। অছিলা করে শহরে চলে এলাম জ্যাকের কাছে। কিন্তু 3 তলায় আপনার শোবার ঘর, বাগানের লম্বা মই নেই তো? তারিখটা দেখছি 5ই সেপ্টেম্বর, ফলে আরও জট পাকিয়ে গেল ব্যাপারটা। এবার হাঁ হওয়ার পালা মিসেস প্রেসবুরির। মিস্টার বেনেট বললেন, এই নিয়ে 2 বার হলো তারিখ নিয়ে আপনি কথা বললেন মিস্টার হোমস। না, একেবারে আলাদা লাইনে ভাবছি। আপনি বরং আপনার ডায়েরিটা রেখে যাবেন, তারিখগুলো ভালো করে দেখতে হবে। ওয়াটসন, শুনলে তো বিশেষ তারিখে প্রফেসর প্রেসবুরি কি করেন? পরে আর মনে রাখতে পারবে না। এই বিস্মৃতির সুযোগ নিয়ে আমরা তাকে গিয়ে বলবো অমুক তারিখে তিনি আমাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, তাই এসেছি। সেই তারিখের কথা তার মনে থাকবে না, ফলে তিনি বিশ্বাসও করতে পারবেন। এই ফাঁকে কাজটা করে নিতে হবে এবং কিছু স্টাডিও করে নিতে হবে। মিস্টার বেনেট বললেন, উত্তম প্রস্তাব, কিন্তু একটা ব্যাপারে হুঁশিয়ার করে দিই, প্রফেসর প্রেসবুরি অত্যন্ত গোপন স্বভাবের মানুষ, মাঝে মাঝে মারদাঙ্গা রূপ ধরেন। মৃদু হাসল হোমস। কিন্তু দেখা আমাকে করতেই হবে, বেশি দেরি না করে, কারণ আছে। আস্তানা ছেড়ে হোমসের পক্ষে বেরোনো সহজ কোনো ব্যাপার, বন্ধন তো নেই, কিন্তু আমার পক্ষে বেরোনো একদম কঠিন, অত পসার ফেলে। যাই হোক, সোমবার সকালের ট্রেনে চেপে ক্যাম্পফোর্ড পৌঁছে সেকেলে সরাইখানা চেকার্সে আমাদের সুটকেস জমা রাখলাম। পকেট থেকে মিস্টার বেনেটের ডায়েরি বার করে দেখে নিয়ে হোমস বললে, 26শে আগস্ট অদ্ভুত ঘোরে ভুগেছিলেন, তার মানে ওই তারিখ তার কিছুই মনে নেই। আমরা গিয়ে বলবো আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম 26 তারিখে। লেকচার দেন 11টার সময়, তারপর লাঞ্চ ব্রেক, তারপর তাকে বাড়িতেই পাবো। চলো। ভাড়ার গাড়ি চেপে পৌঁছে গেলাম প্রাচীন কলেজের সারি পেরিয়ে ভারী সুন্দর একটি বাড়ির সামনে। প্রফেসর শুধু আরামেই যে থাকেন তা নয়, একটু বিলাসের মধ্যেই থাকেন, তা বাড়ির চেহারা দেখলেই মালুম হয়। দরজা থেকেই দেখলাম জানলা দিয়ে ঝাঁকড়া চুলো এক বুড়ো কটমট করে চেয়ে রয়েছেন আমাদের দিকে। অচিরে হাজির হলাম তার সামনে। চোখে ঢাকা চশমার মধ্যে পাগলামির ছায়াটুকুও দেখলাম না। বিরাট লম্বা আর গভীর, কলেজ প্রফেসরের মূর্তি যেরকম হয় ঠিক তাই। 2 চক্ষু কিন্তু আশ্চর্য রকমের তীক্ষ্ণ আর ধূর্ত, চামড়া কুঁচকে যেন ভেতর পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন। আমাদের কার্ড দেখলেন, বসতে বললেন, জিজ্ঞেস করলেন, আশা হয়েছে কেন? সেটা তো আপনিই বলবেন। আমি বলবো মানে? হ্যাঁ, আপনি তো আমাদের ডেকে পাঠিয়েছেন, খবর পেয়েই দৌড়ে এসেছি। তাই নাকি? আমি ডেকে পাঠিয়েছি? কে খবর দিল বলুন তো? সেটা বলতে পারবো না, কথা দিয়েছি। তবে যদি আপনার মনে হয় যে আমাদের কোনো দরকার নেই, তবে আমরা আসতে পারি। যাবেন কি? ব্যাপারটা তুলি আগে দেখি। চিঠিপত্র কিছু আছে? টেলিগ্রাম? আমি যে ডেকে পাঠিয়েছি তার প্রমাণ কি? কিচ্ছু নেই। তার মানে আমি যে ডেকে পাঠিয়েছি সেটা প্রমাণ করতে চান না? আমি এই প্রশ্নের কোনো জবাব দেব না। বটে, এই প্রশ্নের জবাবটা কিন্তু এখনই বের করা যাবে। বেনেট হোমস নামে কোনো লোককে ডেকে পাঠিয়েছিলেন চিঠি লিখে। এই 2 ভদ্রলোকের ধারণা নাকি আমি লন্ডন থেকে এদের ডেকে এনেছি। ব্যাস, তাহলে আর কোনো কথা নয়। অকারণে ঢুকে পড়ার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কি করতে পারি বলুন? মশাই, এবার তো বেকায়দায় পড়লেন। এবার বলুন, আপনি কেন এসেছেন? ক্রোধের নিদারুণ অভিব্যক্তি আর বিকট মুখভঙ্গিমা দেখে বেশ বুঝলাম গাড়ি জোরে বেরোতে হবে বাড়ি থেকে। মিস্টার বেনেট মাঝে এসে না দাঁড়ালে শেষকালে হয়তো তাই করতে হতো। গলা ফাটিয়ে বললেন,
করছেন কি? মান সম্মান জলাঞ্জলি দিতে বসছেন দেখছি। ঝিঁটি পড়ে যাবে যে ইউনিভার্সিটিতে। মিস্টার হোমস বিখ্যাত মানুষ, দেশ শুদ্ধ লোক তাকে চেনে। এ কি অসভ্যতা করছেন? অপ্রসন্ন মুখে পথ ছেড়ে দাঁড়ালেন প্রফেসর। রাস্তায় বেরিয়ে এলাম দুই বন্ধু। হোমস দেখলাম বেশ মজা পেয়েছে ঘটনায়। বললে, ভদ্রলোকের নার্ভের অবস্থা কিন্তু খুব শোচনীয়, কিন্তু যা জানবার আমার জানা হয়ে গেছে। এ কি ওয়াটসন, লোকটা আবার পিছনে ধাওয়া করলো নাকি? খড়মড়া আওয়াজ শুনলাম পেছনে। ঘুরে দেখি প্রফেসর নন, মিস্টার বেনেট দৌড়ে আসছেন। হাঁপাতে হাঁপাতে পাশে দাঁড়িয়ে বললেন, দুঃখিত মিস্টার হোমস, সত্যি দুঃখিত, আমি ক্ষমা চাইছি। মাই ডিয়ার স্যার, ক্ষমা চাওয়ার কোনো দরকারই নেই। এসব পেশাদারি অভিজ্ঞতার মধ্যেই পড়ে। এইরকম বিপজ্জনক মেজাজে ওকে কখনো দেখিনি। দিন দিন মেজাজ সপ্তমে উঠেছে। এখন বুঝলেন তো ওর মেয়ে আর আমি কেন এত ভয় পেয়েছি। অথচ মন দেখুন, প্রফেসরের দিব্যি পরিষ্কার। এক্কেবারে হিসেবে ভুল করে ফেলেছিলাম এখানেই। কিচ্ছু বলেননি দেখছি, সব মনে রাখেন। হ্যাঁ, ভালো কথা, মিস প্রেসবুরির ঘরটা কোন দিকে? ওই তো বাঁ দিক থেকে দ্বিতীয়। সর্বনাশ, ওখানে ওঠা তো সহজ কথা নয়। জানলার ঠিক নিচে একটা লতা আর উপরে একটা জলের পাইপ অবশ্য আছে। থাকলেও ওই পাইপ বেয়ে ওঠা আমার পক্ষে সম্ভব নয় মিস্টার হোমস। প্রফেসর লন্ডনে যাকে চিঠি লেখেন তার ঠিকানাটা পেয়ে গেছি। আজই লিখেছেন একটা চিঠি। ব্লটিং পেপারে ঠিকানাটা উঠে গেছে, আমি টুকে রেখেছি, এই দেখুন। ডোরাক নামটা কিন্তু অদ্ভুত, স্লেভেনিক মনে হয়। মিস্টার বেনেট, আর কিছু করার নেই, অপেক্ষা করা ছাড়া। প্রফেসর অন্যায় করেননি যে তাকে গ্রেপ্তার করব, আর পাগলও নন যে তাকে ঘরবন্দি করব। এই অবস্থায় কোনো ব্যবস্থা নেওয়াই ঠিক হবে না। ধৈর্য ধরুন, মঙ্গলবার একটা চূড়ান্ত সংকট দেখা যাবে আশা করছি। সেদিন ফের আসবো ক্যাম্পফোর্ডে। ততদিন এই অবস্থা থেকে যদি দূরে সরে থাকতে চান মিস প্রেসবুরি, থাকতে পারেন। ওই যে বেরিয়ে এসেছেন দেখছি, চাপা গলায় বললেন মিস্টার বেনেট। ঝোপের ফাঁক দিয়ে দেখলাম সদর দরজার বাইরে এসে ইতিউতি তাকাচ্ছেন প্রফেসর। দুটো হাত ঝুলছে সামনে। সাত করে সরে পড়লেন মিস্টার বেনেট। দূর থেকে দেখলাম যেন রুখে উঠলেন প্রফেসর। উত্তেজিতভাবে কথা বলতে বলতে দুজনেই ঢুকে পড়লেন বাড়ির মধ্যে। হোমস পা বাড়িয়ে বললে, প্রফেসরের ব্রেন অত্যন্ত পরিষ্কার। বাড়ি বই গোয়েন্দা এসছে দেখে সন্দেহ করেছেন সেক্রেটারিকে। মিস্টার বেনেটের এখন সময় খুব খারাপ। এতক্ষণ শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের অ্যাডভেঞ্চার, দি অ্যাডভেঞ্চার অব দ্য ক্রিপিং ম্যান। স্যার আর্থার কোনান ডয়েল, জন্ম 22 মে 1859 সালে লন্ডনের এডিনবরাতে। হোমসের স্রষ্টা তো বটেই, এছাড়াও লিখেছেন অজস্র ছোট গল্প। শার্লক হোমসের গল্প প্রথম প্রকাশিত হয় 1887 খ্রিস্টাব্দে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। স্যার আর্থার কোনান ডয়েল দি অ্যাডভেঞ্চার অব দ্য ক্রিপিং ম্যান ইংল্যান্ডের স্ট্র্যান্ড ম্যাগাজিন এবং আমেরিকার হস্টার্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের মার্চ 1923 সংখ্যায় প্রকাশিত হয়েছে। শেষ হলো দি অ্যাডভেঞ্চার অব দ্য ক্রিপিং ম্যান প্রথম পর্ব।